আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা এই সকালে বাসা বাড়িতে অবস্থান করছো, সবাই নিরাপদে আছো। তো তোমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আজ আমরা একাদশ শ্রেণীর যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আজকে নতুন আলোচনা করব। তো তোমরা নিশ্চয় জানো যে গত পরশুদিন সম্ভবত আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কিছু বক্তব্য দিয়েছেন। পাশাপাশি তোমরা একটা প্রজ্ঞাপন দেখেছো, আরও আমাদের যে সংশোধিত সিলেবাস, অর্থাৎ যারা 2022 সালে পরীক্ষার্থী তাদের যে সংশোধিত সিলেবাস সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা আমার হাতেও আছে। তো আমরা সেই আলোকেই এখন পাঠদান করব। ওই বিষয়টি আমরা সবসময় নলেজে রাখবো। তোমরা এই সংশোধিত সিলেবাস অর্থাৎ পরিবর্তিত যে সিলেবাসটা তোমরা এটা ম্যানেজ করার চেষ্টা করবে। 2022 পরীক্ষার্থী যারা তাদের জন্য এইটা। তো এখানে আমি তোমাদের একটু নলেজে তোমাদের জানার জন্য আমি একটু বলি। এখানে প্রথম পত্র থেকে আমাদের মোট 8টি অধ্যায় আছে। তোমরা জানো প্রথম পত্রের বইয়ে মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে 10টি, কিন্তু এখানে আমাদের দিয়েছে 8টি অধ্যায়। আর দ্বিতীয় পত্রে আমাদের অধ্যায় আছে 11টি। তো দ্বিতীয় পত্রে দিয়েছে আমাদের এখানে মোট 7টা অধ্যায়, হ্যাঁ 7টা অধ্যায়। 7টা অধ্যায় আমাদের দিয়েছে। তো তোমরা নিশ্চয়ই এগুলো জানো, তোমরা জেনে ফেলেছো হয়তো বা দিন। তো তো আমি দেখি, তোমরা দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছে। আমি দেখতে পাচ্ছি মনিকা জয়েন করেছে, তোমাকে স্বাগত জানাচ্ছি। মাসুরা জয়েন করেছে, ঐশী জয়েন করেছে, প্রিয়ন্তীকে পাচ্ছি না। হ্যাঁ প্রিয়ন্তী, পাইছি, প্রিয়ন্তী জয়েন করেছে। হ্যাঁ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা দেখে আমাকে জানাও যে তোমরা নতুন সিলেবাসটা কে কে পাওনি বা এখনো জানতে পারোনি। কে কে নতুন সিলেবাসটা জানতে পারোনি সেই বিষয়টা আমাকে একটু জানাও। কে কে জানতে পারোনি নতুন যে সিলেবাসটা তোমাদের দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, বা যে একটা সিলেবাস আমাদের দিয়েছে নতুন তোমাদের 2022 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য, সেই সিলেবাসটা আমি আবার বলি যে প্রথম পত্র থেকে দিয়েছে মোট 8টি অধ্যায়, আর দ্বিতীয় পত্রে দিয়েছে মোট 7টি অধ্যায়। তো আমি সেই 8টি অধ্যায়ের কথা প্রথমে বলি। প্রথম অধ্যায় হচ্ছে ভৌত জগত পরিমাপ। এর কিছু আংশিক, অর্থাৎ এখানে একটা ব্যবহারিক আছে, কিছু আংশিক দিয়েছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভেক্টর। তারপর আছে চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা। তারপর আছে পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা। তারপর আছে ষষ্ঠ অধ্যায় আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ, এই অধ্যায়টা আছে। এরপর আছে সপ্তম অধ্যায়, সেটাও আংশিক, অর্থাৎ পুরোটাই নাই। সপ্তম অধ্যায় কিছুটা আংশিক দিয়েছে। অষ্টম অধ্যায় আছে পর্যাবৃত্ত গতি। আর লাস্ট হচ্ছে দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই মোট হচ্ছে আমাদের 8টি অধ্যায়। তো তোমরা সিলেবাস আর আমি পাইনি, মাসুরা পাওনি, তো একটু ইন্টারনেটে ঢুকলে পাওয়া যাবে, আর না হলে আমরা ব্যবস্থা করতে পারবো। আমি তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো, তোমার গ্রুপে তোমাকে আমি পাঠিয়ে দিতে পারবো। আর পাইনি কে? প্রিয়ন্তীকে পেয়েছো? আর পাইনি কে? মাসুরা কি নো? হ্যাঁ পাইনি কে? হ্যাঁ ফারিহা জয়েন করেছো। হ্যাঁ ফারিয়াই আমাকে প্রথমে জানিয়েছিল, ফারিয়া জয়েন করেছে। ফারিয়া প্রথমে আমাকে দিয়েছিল এটা। মাসুরা খাতুন, তুমি কি পেয়েছো সিলেবাসটা? নতুন সিলেবাসটা কি জানো না? জানো কি না? যদি না জানো তো আমাকে একটু বলো। যেমন মাসুরা বলতে স্যার আমি জানতে পারিনি, তো সে একটা বিষয়। তো যারা যারা জানতে পারোনি তারা যদি জানাও তাহলে আমি ওইটা দিতে পারবো।
তোমাদেরকে, তোমাদের এই গ্রুপ, তোমাদের মেসেঞ্জারে আমি এটা দিয়ে দিতে পারবো, অথবা ওই যে আমাকে দিয়েছিল ফারিয়া দিয়েছিল, ফারিয়াকে আমি বলতে পারবো, সে দিয়ে দেবে, বা আমি দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই। তো তো ঠিক আছে, আমরা আজকে আলোচনায় আসি। তাহলে আমি আবার বলি যে প্রথম পত্রে অধ্যায় আছে মোট আমাদের 7টি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় আর দশম অধ্যায়। অষ্টম আর দশম এই হচ্ছে ফার্স্ট পেপারে। আর সেকেন্ড পেপারে যে অধ্যায়গুলো তোমাদের দিয়েছে সেটা আমরা বলি। সেকেন্ড পেপার আমরা অধ্যায় আছে বললাম 11টি, সেখান থেকে তোমাদের দিয়েছে 7টি। সেই 7টি অধ্যায় আমি বলি। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে চলতড়িৎ। এরপরে দিয়েছে সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। সপ্তম অধ্যায় হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। এরপরে তোমাদের দিয়েছে অষ্টম অধ্যায় হচ্ছে আংশিক, অষ্টম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায়টা পুরো দেয়নি তোমাদের, এটা আংশিক দিয়েছে। অষ্টম অধ্যায় হচ্ছে আংশিক। আর নবম অধ্যায় হচ্ছে পরমাণু মডেল। আর দশম অধ্যায় হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এই মোট তোমাদের অধ্যায় আমাদের দিয়েছে মোট। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম তো তাহলে তোমাদের আমরা এরপর আমরা দেখলাম যে সেকেন্ড পার্টে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে বললাম আমরা মোট 7টি অধ্যায়। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, তারপরে 7 অধ্যায় হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, 8 অধ্যায় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেটাও আংশিক, আর নবম অধ্যায়টা, আর লাস্ট হচ্ছে দশম অধ্যায়। অর্থাৎ সেকেন্ড পেপার থেকে 7টা আর প্রথম পত্র থেকে মোট 8টা। এই হচ্ছে মোট তোমাদের সংশোধিত সিলেবাস, তাই তো? তো আমরা এই আলোকে আমাদের পাঠদান পরিচালনা করব। তো আজ আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। আমরা এই অধ্যায়টি নিয়ে মূলত আজকে আলোচনা করব, মহাকর্ষ ও অভিকর্ষ। ঠিক আছে? তো আমরা এটা নিয়ে আলোচনা করি। আমাদের এটা আজকে আলোচ্য বিষয় মহাকর্ষ ও অভিকর্ষ। তো এখানে প্রথম যে জিনিসটা জানতে হবে, অনেকটাই তোমাদের পড়া আছে, এ হাতে অনেক কিছু তোমাদের পড়া আছে আমি যেটা জানি। তো প্রথম আমরা আসছি যে পড়ন্ত বস্তুর সূত্র। আমরা জানি গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র, এটা তোমরা 9 এ পড়েছিলে। আমি জাস্ট একটু ধারণা দেই। গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র আমি যদি এরকম ভাবে দেখাই, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, মাটি, এই পড়ছে বস্তুটা, এই উচ্চতা থেকে যদি পড়ে, উপর থেকে নিচের দিকে পড়ছে, তাই তো? তো গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র যেটা হলো সেটা আমি পাইছি স্যার, কেডা মনিকা জানিয়েছে, হ্যাঁ পাইছি। না স্যার পাইনি, মাসুরা পাইনি। আমি পাইছি স্যার, ওই যে ঐশী পেয়ে গেছে। তারপরে কিরা মাসুরা তো পাইনি বলে দিয়েছে। আচ্ছা ঐশী রায়, আচ্ছা তো ঠিক আছে, আমরা শুরু করি। দেখো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে পড়ন্ত বস্তুর সূত্র। এটা হচ্ছে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র। এটা তোমরা 9 এ পড়েছো। তারপর আমি একটু আলোচনা করে দেই। সেটা হচ্ছে যে এই একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে। তো বলছে কি যে মুক্তভাবে বিনা বাধায় নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তু, পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। বিনা বাধায় নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ন্ত কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে প্রথম সূত্র। আচ্ছা, এরপর আমরা আসি দ্বিতীয় সূত্র। এগুলো তোমাদের পড়া আছে, আমি জাস্ট একটু আলোচনা করে দিই। দ্বিতীয় সূত্র হচ্ছে কি, যে নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর
বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর বেগ তার সময়ের সমানুপাতিক। বেগ হবে সময়ের সমানুপাতিক। এই বিষয়টি তোমাদের নিশ্চয়ই পড়া আছে। বেগ হবে সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এবার আমরা আসি তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কেউ কি বলতে পারবে? তৃতীয় সূত্র দেখি কে বলতে পারে, বলো দেখি কি লেখা যায়। তৃতীয় সূত্র কোনটা হবে? আমি একটু লিখি, অপশন দেখি যে এই সমানুপাতিকটি 2 নম্বর আমরা এটা দেই এ, ক এটা খ, খ হচ্ছে এই সমানুপাতিক টি কিউ, আর গ হচ্ছে এই সমানুপাতিক টি স্কয়ার। বলো দেখি কোনটা হবে, ক খ গ, বলো দেখি তৃতীয় সূত্রটা কি হবে, এটা আমাকে একটু জানাও। তৃতীয় সূত্র কোনটা হবে? তৃতীয় সূত্র কোনটা হবে সেটা আমাকে একটু বলো দেখি। আমি ওখানে লিখে দিয়েছি তৃতীয় সূত্র কোনটা হবে, ক খ না গ? দেখি কে বলতে পারে, বলো তাড়াতাড়ি জানাও, আমাকে লিখে আমাকে জানাও। আমি এখনো পাইনি। কোন সূত্র, তৃতীয় সূত্র কোনটা হবে, ক হবে না খ হবে না গ হবে? আমাকে একটু বলো তাড়াতাড়ি। গ, ঐশী রায় বলছে গ, আর আর কে, এই আবার কে বলে এইচ? হ্যাঁ এইচ কি? মাস্টার খান বলছে এইচ কি, বলো গ এই সমানুপাতিক টি স্কয়ার। হ্যাঁ মনিকা বলেছে এই সমানুপাতিক টি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, অনেকে ধারণা ঠিক আছে, গ নাম্বারটাই হবে, এই গ নাম্বারটাই হবে এই সমানুপাতিক টি স্কয়ার। তো সেটা কি বলছে যে মুক্তভাবে বিনা বাধায়, মুক্তভাবে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, পড়ন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় কোনো পড়ন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে তৃতীয় সূত্র। তাহলে আমরা প্রথম সূত্র বললাম সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, আর দ্বিতীয় সূত্র দেখলাম আমরা বেগ হবে কি সময়ের সমানুপাতিক, আর তৃতীয় সূত্র যেটা দেখলাম সেটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্বটা হবে সময়ের বর্গের সমানুপাতিক। নিশ্চয় তোমরা বুঝতে পারছো, নিশ্চয়ই বুঝতে পারছো। সি হবে ঠিক, হ্যাঁ ঠিকই আছে, মাস্টার এবার বলেছে ঠিক। আচ্ছা তারপরে এরপর আমরা আসি, তাহলে এটা হচ্ছে আমাদের গ্যালিলিওর সূত্র, আমরা এগুলো জানি। এরপর আমরা আসি নিউটনের মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষ কাকে বলে নিশ্চয় আমরা জানি। নিউটনের মহাকর্ষ সূত্র জানতে গেলে প্রথমে হচ্ছে মহাকর্ষ কাকে বলে। এই অধ্যায়টার নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। ষষ্ঠ অধ্যায় যেটা, এই যে প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। এখন মহাকর্ষ কাকে বলে সেটা আমরা জানি নিশ্চয়ই, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় মহাকর্ষ। তো নিউটনের মহাকর্ষ সূত্র তোমরা লিখে নাও, মহাকর্ষ কাকে বলে, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় মহাকর্ষ। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। লেখো নিউটনের মহাকর্ষীয় সূত্র। এটা m1 ভর, এটা হলো m2, এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, তাই না? এটা তোমরা 9 এ পড়েছো, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এটা f, এটা f। তো ছবিটা এঁকে নাও, নিউটনের মহাকর্ষীয় সূত্র, তোমরা ছবিটা এঁকে নাও। নিউটনের মহাকর্ষীয় সূত্র, তোমরা ছবিটা একটু এঁকে নাও, তোমরা ছবিটা এঁকে নাও। ছবিটা এঁকে নাও।
এখন বলছে সি হবে স্যার। ছবি দেখে নাও, নিউটনের মহাকর্ষীয় সূত্র। তাহলে আমি বলি, নিশ্চয়ই আঁকা হয়েছে তোমাদের ছবি। এই একটা বস্তু, তার ভর হচ্ছে m, একটা বস্তু কণা, দুটো বস্তু কণা ধরি আমরা, এর ভর হচ্ছে কত m2। এই বস্তু কণা দুটো কত দূরত্বে আছে? d দূরত্বে আছে। বস্তু কণা দুটো আছে d দূরত্বে, এই তো। তো আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্র হবে, শোনো ভালো করে, দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বলের মান হবে, নিশ্চয় তোমরা জানো এটা, আকর্ষণ বলের মান হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা তোমরা নিশ্চয় জানো, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? নিউটনের মহাকর্ষীয় সূত্র হলো কি বললাম, যে দুটি বস্তু কণার মধ্যে, লিখে নাও, দুইটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক। এটা তোমরা পড়ে এসছো, 9 পড়ে এসছো। তো আমরা এইভাবে লিখতে পারি যে F = G * কত m1 m2/d²। এভাবে আমরা লিখতে পারি, তাই না? দেখো এখানে G একটি ধ্রুবক, এখানে G হলো একটি ধ্রুবক, এখানে G হলো একটি ধ্রুবক, একে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এখানে G হলো একটি ধ্রুবক, একে আমরা কি বলবো? মহাকর্ষীয় ধ্রুবক বলে। এখানে G হলো একটি ধ্রুবক, একে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। আমরা যদি 1 নাম্বার দেই, এই Gটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, লিখে নাও। এখানে G হলো মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে? এবার দেখো, যদি m1 = m2 = 1, d = 1 হয়, তখন F = G হবে। F = কি হবে? G হবে। দেখো এইটা অন, এইটা অন, এইটা অন, তখন F = G হবে, তাই না? তখন F = কি হবে? G হবে। তাহলে লেখো, আমি বলি, তোমরা লেখো, তখন F = কি হবে? G। তাহলে আমরা বলবো, দেখো তোমরা, একক ভরের দুটি বস্তু একক দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাকে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। আমি আবার বলি, একক ভরের দুটি বস্তু, এই যে একক ভরের দুটি বস্তু একক দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। তাকে আমরা কি বলবো? মহাকর্ষীয় ধ্রুবক। একে বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের জি। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক বড় হাতের জি কত আমরা লিখতে পারি? দেখো, জি কার্ড লেখা যাবে Fd²/m1 m2। জি কত? Fd² কত? m1 m2 লেখা যায় নিশ্চয়ই। এখন আমরা যেটা বের করব, এর একক কত হবে সেটা আমরা জানবো। মহাকর্ষীয় ধ্রুবকের একক কি হবে সেটা আমরা বের করব। প্রথমে দেখো এককটা লেখো। একক কি হবে? দেখো,
আমরা জানি বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক মিটার স্কয়ার, আর নিচে কেজি কেজি তালিকা হলো কেজি স্কয়ার। এভাবে লেখা যায় নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, জি এর একক নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, এরপর আসছি আমরা মাত্রা, জি এর মাত্রা। আমরা এখন আলোচনা করব জি এর মাত্রা। দেখো জি এর মাত্রা কি হবে সেটা আমরা এখন জানবো। তাহলে জি এর মাত্রা কত হবে সেটা আমরা যদি একটু দেখাই। জি এর মাত্রা দেখো, বলের মাত্রা আমরা জানি এম এল টি ইনভার্স 2, আর ডি হচ্ছে কি এল স্কয়ার, আর ভরের মাত্রা তো এম এম। এই এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হবে দেখো, একটা তো কেটে যাচ্ছে এখানে, তাহলে আমরা বলতে পারি কি এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2, এই তাই না? এল আর এল স্কয়ার মিলে কিউব হলো, তাই তো? এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, এটা হলো একক, এটা হলো মাত্রা, ঠিক আছে? এখন এর মান কত হবে সেটা আমরা জানি। এই জি এর মান নিশ্চয়ই আমরা জানি, তোমাদের মনে আছে কিনা? 6.673 গুণ 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি পার কেজি স্কয়ার। এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা হলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, খেয়াল করো, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। 6.673 গুণ 10⁻11, তাই না? এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। যেটাকে আমরা বলবো সার্বজনীন ধ্রুবক, কেননা এর মান কোনো কিছুর উপর নির্ভর করে না, কোনো কিছুর জন্য এটা পরিবর্তন হয় না। এই জির মানটা কোনো কিছুর জন্য পরিবর্তন হয় না বলেই আমরা এটাকে বলবো সার্বজনীন ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। এই যেটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক, এর মান কোনো কিছুর উপর নির্ভর করে না, ঠিক আছে? তো আমরা যেটাকে বলবো মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক, ঠিক আছে? তাহলে এই মানটা তোমাদেরকে মুখস্থ করতে হবে ভালো করে, এই মানটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মেহেদী হাসান জয়েন করেছে এসকে। মেহেদী হাসান অনেকদিন পর, তোমাকে স্বাগত জানাচ্ছি। মেহেদী হাসান বহুদিন পর জয়েন করেছো, তোমাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তো এরপর আমরা আসি, তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে বুঝলাম, মহাকর্ষীয় ধ্রুবকের একক জানলাম, মাত্রা জানলাম, এর মান কত সেটা আমরা জেনে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অভিকর্ষ কাকে বলে, এটা আমরা জানবো। অভিকর্ষ কাকে বলে, অভিকর্ষ, অভিকর্ষ কাকে বলে সেটা আমরা এখন জানার চেষ্টা করব। তো অভিকর্ষ কাকে বলে আমরা জানি, সেখানে অভিকর্ষ কোনটা হবে? আমি যদি বলি এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, আর এটা হলো চাঁদ, এটা হলো চাঁদ, সূর্য চাঁদ, আর হলো এটা যদি দাঁড়াও, এটা হলো পৃথিবী, আর এটা হলো চাঁদ। এখন এখানে কোনটা অভিকর্ষ বল হবে বা অভিকর্ষ কোনটা হবে? একটা সূর্য আর চাঁদের মধ্যে, আর পৃথিবী এবং চাঁদ, এটাতে আমি 1 নাম্বার দেই আর এই যে 2 নাম্বার দেই, তাহলে কোনটা অভিকর্ষ বল হবে সেটা আমাকে জানাও দেখি, বলো। একটা হচ্ছে সূর্য চাঁদ, আর একটা হচ্ছে পৃথিবী চাঁদ, এই দুটোর মধ্যে অভিকর্ষ বল কোনটা হবে আমাকে একটু জানাও লিখে। মেহেদী হাসান তুমি লিখে জানাও অভিকর্ষ বল কোনটা হবে। এক হবে না 2 হবে, বলো? 1 নাম্বার না 2 নাম্বার? অভিকর্ষ বল কোনটা হবে? একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে সূর্য চাঁদ, আর 2 নাম্বার হচ্ছে পৃথিবী চাঁদ, এই দুটোর ভিতরে কোনটা 1 নাম্বার হবে, মানে কোনটা অভিকর্ষ বল হবে? অভিকর্ষ
অভিকর্ষীয় বল কোনটা হবে? হ্যাঁ মাসুরা বলো, মাসুরা জান অভিকর্ষীয় বল কোনটা হবে? মাসুরা বলছে 2 নাম্বারটা, মাসুরা বলছে 2 নাম্বারটা। হ্যাঁ 2 নাম্বারটাই হবে। অভিকর্ষীয় বল হলো, আমরা মহাকর্ষ বল বললাম যে পৃথিবী, মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। ভালো করে খেয়াল করো, মহাকর্ষীয় বল হচ্ছে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে মহাকর্ষীয় বল। আর অভিকর্ষীয় বল হবে পৃথিবীর সঙ্গে যে কোনো একটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, পৃথিবী থাকতেই হবে। মহাকর্ষীয় বল হচ্ছে যে কোনো দুটি বস্তুর মধ্যে। এখন দুটি বস্তুর মধ্যে যদি একটা যদি পৃথিবী হয়, তখন যে বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে অভিকর্ষীয় বল। তাহলে আমরা বলবো যে পৃথিবীর সঙ্গে অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলবো অভিকর্ষীয় বল। তাহলে এখানে অভিকর্ষীয় বল হবে 2 নাম্বারটা, পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হবে অভিকর্ষীয় বল। পৃথিবীর সঙ্গে আমার এই পেনের বল, এটা হচ্ছে অভিকর্ষীয় বল, তাই না? তাহলে পৃথিবীর সঙ্গে অন্য যে কোনো বস্তুর যে বল, আকর্ষণ বল কাজ করবে, সেটাকে বলা হয় অভিকর্ষীয় বল। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো অভিকর্ষীয় বলের ক্ষেত্রে আমরা যদি দেখাই মনে করো অভিকর্ষীয় বলে একটা, এটা হচ্ছে পৃথিবী, এর ভর কত m, এখানে একটা বস্তু আছে ছোট হাতের m ধরলাম আমি, এই দূরত্ব মনে করো d। তো এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা নিশ্চয়ই আমরা জানি, এটা হচ্ছে পৃথিবী, এইটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে m ভরের একটা বস্তু, d দূরত্ব আছে, তাই না? তখন এদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে সেটা কত হবে বলো? সেটা হবে F = G mm বাই কত d স্কয়ার। আমরা নিউটনের সূত্র থেকে জানি, তাই না? ঠিক আছে, F = কত? G mm বাই কত d স্কয়ার, তাই তো? আবার নিশ্চয় আমরা জানি ওই বস্তুর ওজন, হবে F = কত? mg। F = কত? mg। এটা 1 নাম্বার দেই আর এটা নাম্বার দেই 2। তো 1 ও 2 হতে আমরা কি পাই দেখো? 1 ও 2 হতে আমরা কি পাই? 1 ও 2 হতে আমরা পাই দেখো F সমান এটা, F সমান এটা, তাহলে এটা সমান এটা লেখা যায়। তাহলে mg = gmm বাই কত d স্কয়ার। ঠিক আছে, তো এখান থেকে m বাদ চলে গেল, তাহলে আমরা কি লিখতে পারি? g = gm বাই d স্কয়ার। এটা নাম্বার 3, এই নাম্বারটা হলো 3। ঠিক আছে, এই নাম্বারটা হলো আমাদের 3 নাম্বার। নিশ্চয় বুঝতে পারছো? এখন এটা হলো 3 নাম্বার। এখন আমরা যদি বলি বস্তুটাতে এই d দূরত্বে, m ভরের বস্তুটা d দূরত্বে না থেকে যদি একেবারে ভূপৃষ্ঠে থাকে, এটা তো পৃথিবী, একেবারে পৃথিবীর এই জায়গায় থাকে। পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি কি? বড় হাতের r, কত নিশ্চয় মনে আছে? পৃথিবীর ব্যাসার্ধ r। তাহলে আমরা যদি বলি, খেয়াল করো, আমরা এখন যদি বলি যে বস্তুটা ভূপৃষ্ঠে অবস্থিত হলে বা ভূপৃষ্ঠের কাছাকাছি যদি অবস্থিত হয়, এই d দূরত্বে না থেকে m ভরের বস্তুটা যদি একেবারে ভূপৃষ্ঠে অবস্থিত হয়, ভূপৃষ্ঠের কাছাকাছি হয়, তখন কি হবে জানো? d = r হবে। d = কি হবে? r। তখন বলটা কত হবে দেখো? তখন যে gটা কত হবে দেখো তো? তখন g = হবে gm বাই r স্কয়ার। দেখো d = r হলে তখন কত হবে? g = gm বাই r স্কয়ার। তো দেখো এখানে সে কি m ভরের বস্তু কিন্তু নাই, আছে? তাহলে এখানে কিন্তু সে m ভরের বস্তু কিন্তু নেই, এটা পৃথিবীর ভর। এখানে কিন্তু তাহলে সে m ভরের বস্তুটা নেই, এটা কিন্তু পৃথিবীর ভর। দেখছো? তাহলে আমরা g সমান কত পেলাম? gm বাই r স্কয়ার। তাহলে ওই বস্তুর ভরের উপর নির্ভর করছে না, ওই বস্তুর ভরের উপর কিন্তু নির্ভর করছে না, যেহেতু এখানে m ভরটা নাই। এটা হচ্ছে এই mটা হচ্ছে পৃথিবীর ভর, তাই না? আর r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন দেখো, তাহলে আমরা পেলাম কি? g = gm বাই r স্কয়ার। এটাই হলো সেই ভূপৃষ্ঠে g এর মান। দেখো ইহাই হলো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, ইহাই হলো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। ঠিক আছে, তো এখন যদি এরকম আমরা বলি
এই পৃথিবী তো একেবারে গোল না, এরকম একটা খেয়াল করো, আমি একটু আঁকি। এটা হচ্ছে মেরু, আর এটা বলে বিষুব রেখা। বিষুব রেখা এটা পৃথিবীর কেন্দ্র, তাই না? তো খেয়াল করো, এই ছবিটা এঁকে নাও, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ছবিটা এঁকে নাও, ছবিটা এঁকে নাও। এই ছবিটা পৃথিবী, তো এটা হচ্ছে পৃথিবী, এটা কিন্তু পৃথিবী। তো পৃথিবীর খেয়াল করো, এই যে মেরু অঞ্চলের ব্যাসার্ধ কিন্তু কম, দেখেছো, খেয়াল করছো? মেরু অঞ্চলের ব্যাসার্ধ কিন্তু কম, আর ব্যাসার্ধ যদি কম হয় জির মান হবে বেশি। ব্যাসার্ধ কম হলে জির মানটা কি হবে? বেশি হবে। এই জন্য মেরু অঞ্চলের জির মান বেশি। মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম, তাহলে জির মানটা বেশি। আবার দেখো, বিষুব অঞ্চলের ব্যাসার্ধ কিন্তু বেশি, বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ বেশি, ফলে জির মান কি? কম হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি, খেয়াল করো, আমরা বলতে পারি যে মেরু অঞ্চলের জির মান হবে বেশি, এই জির মান হবে বেশি, আর বিষুব অঞ্চলের জির মান হবে কম। তাই তো? কেন কম হবে? যে মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম, তাহলে জি বেশি, আবার বিষুব অঞ্চলের ব্যাসার্ধ যেহেতু আমাদের বেশি, তাহলে জির মান কম। ঠিক আছে? নিশ্চয়ই এটা ক্লিয়ার, তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দেখো, এখন কেউ যদি কোন একটা বস্তুর ভর, মানে ভর যা হোক না কেন, সে যদি এই বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে যায়, বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে গেলে তার কিন্তু ওজন বেড়ে যাবে, তার ওজনটা বেড়ে যাবে। কেন ওজন বাড়বে? আমরা যে ওজন এ = mg, তো নিশ্চয়ই আমরা জানি যে মেরু অঞ্চলে জির মান বেশি, তাহলে সে যদি বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে আসে তবে তার ওজনটা বাড়বে, জির মান বেশি, ওজনও বেশি। ঠিক আছে? আবার কেউ যদি মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলে আসে, মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলে আসে, তো এখানে যেহেতু বিষুব অঞ্চলে জির মান কম, তাহলে ওজন কম হবে। মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে আসলে জির মান যেহেতু কম, সুতরাং ওজনও কম হবে, তার ওজন কমে যাবে। তাহলে আমরা বলতে পারি কি, যে বিষুব অঞ্চল থেকে যদি মেরু অঞ্চলে আসে তাহলে তার ওজন বৃদ্ধি পাবে। আবার কেন বৃদ্ধি পাবে? যেহেতু জি বেশি। আবার কেউ যদি মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে আসে তবে তার ওজন কম হবে। কেন ওজন কম হবে? যেহেতু জির মানটা কম। এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই জি কখন বেশি হবে কখন কম হবে সেটা আমরা বুঝলাম। এখন এই যে জি এর তারতম্যটা হচ্ছে, এই জির মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠের কোথায় সবচেয়ে বেশি সেটা আমরা বললাম, কোথায়? মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। সেই মানটা কত আমরা জানি, জি কত? 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠে মেরু অঞ্চলে জির মান সবচেয়ে বেশি। কোন কোন বইতে 9.8 অন আছে, কোন কোন বলতে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার আছে। ঠিক আছে? এটা হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান। তাহলে ভূপৃষ্ঠে আমরা বললাম মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হবে, আর বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম হবে। ঠিক আছে? তাহলে এই জিটা কিন্তু ধ্রুব না, কিন্তু আমরা আগের বার দেখিয়েছি যে বড় হাতের জিটা কিন্তু একটা ধ্রুব রাশি, এটা মহাকর্ষীয় ধ্রুবক, এটা কিন্তু ধ্রুব রাশি, কোনো চেঞ্জ হয় না, কোনো কিছুর উপর নির্ভর করে না। কিন্তু এই জিটা দেখো পরিবর্তনশীল, এর মানে আমরা দেখলাম যে পরিবর্তনশীল। তাহলে অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ, এটা কিন্তু পরিবর্তনশীল, আর এই মহাকর্ষীয় ধ্রুবক এটা কিন্তু পরিবর্তনশীল নয়। ঠিক আছে? তো আমরা এগুলো বুঝলাম। এখন আমরা যেটা দেখাবো, এই জির মানটা, ছোট জি, তিনটি কারণে পরিবর্তিত হয়। দেখো, ছোট হাতের জির মানটা তিনটি কারণে পরিবর্তিত হয়। জি এর মানটা কয়টা কারণে? তিনটি কারণে পরিবর্তিত হয়, বা অভিকর্ষজ ত্বরণের মান তিনটি কারণে পরিবর্তিত হয়। এক হলো উচ্চতার ক্রিয়া, উচ্চতার ক্রিয়া। দুই হচ্ছে অক্ষাংশের ক্রিয়া, অক্ষাংশের ক্রিয়া। তিন হলো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। ঘূর্ণন ক্রিয়া, এই তিনটি কারণে জি এর মান পরিবর্তিত হয়। তা আমরা বলছি তিনটি কারণে জি এর মান পরিবর্তিত হয়।
লিখে নাও তোমরা। 1 হলো উচ্চতর ক্রিয়া, উচ্চতার জন্য। 2 হলো অক্ষাংশের ক্রিয়া, আর 3 নম্বর হলো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, এই 3টি কারণে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তিত হয়। তোমরা এটা লিখে নাও, লিখে নাও ঠিক করে। উচ্চতার ক্রিয়া, অক্ষাংশের ক্রিয়া, 8 হলো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। ঠিক আছে? তো আমরা এই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই 3টে বিষয় নিয়ে, উচ্চতার ক্রিয়া, অক্ষাংশের ক্রিয়া, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা হবে। আজকে আমরা আমাদের সিলেবাসের কথাগুলো বললাম, যে আমি আবার বলি যে তোমাদের সিলেবাস যেটা নতুন যে সিলেবাসটা তোমাদের দিয়েছে, যারা 2022 সালের পরীক্ষার্থী, তাদের ফার্স্ট পেপারে হচ্ছে 8টা অধ্যায়, আর সেকেন্ড পেপারে আছে 7টা অধ্যায়, তাই তো? এটা মনে রাখতে হবে। 8 অধ্যায়ের ভিতরে দিয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম। ঠিক আছে? এই অধ্যায়গুলো তোমাদের দিয়েছে। আর দ্বিতীয় পত্রে দিয়েছে তোমাদের 7টি অধ্যায়। সেই 7টি অধ্যায় হচ্ছে কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, অষ্টম, নবম, দশম, 7, 8, 9, 10, এই অধ্যায়গুলো তোমাদের দিয়েছে। তো এইগুলো আমাদের আলোচনা করব। এই অধ্যায়গুলো আমরা মূলত আলোচনা করব, আগে এই সিলেবাসটা শেষ করব, পরে আমরা পরবর্তী যে সময় পাই তখন অন্য কিছু করার চেষ্টা করা যাবে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। উচ্চতার ক্রিয়া, অক্ষাংশের ক্রিয়া, আর পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার জন্য জিয়ের যে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তোমরা পারলে বাসায় একটু পড়ে আসবে, এইগুলো একটু দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। এগুলো তোমরা 9, 10 ছিল, সুতরাং বুঝতে একটু সুবিধা হবে। তো এ আহ্বান রেখে, আর আজকে যারা যুক্ত হয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ক্লাস হয়তোবা কলেজ খুব তাড়াতাড়ি খুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তোবা 13 তারিখে আমাদের কলেজ হয়তোবা খুলবে। আমরা আমাদের সেই আমাদের যে কলেজ, সবাই আমরা যার যার কলেজে পৌঁছাতে পারবো, ভালো লাগবে তখন। আসলেই তখন আমাদের অনেক ভালো লাগবে। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয় যে আমরা অবশ্যই যাতে 13 তারিখের পর আমাদের প্রতিষ্ঠান খুলে যায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়, যা আমাদের জন্য একটু সমস্যার সৃষ্টি করেছে। সুতরাং আমরা অবশ্যই দোয়া করব যে আল্লাহ আমাদের এই করোনা থেকে মুক্ত রাখুক। এই আহ্বান ব্যক্ত করে, তোমাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে, তোমরা এই সিলেবাসটা সংগ্রহ করবে, এই আহ্বান রেখে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।